গল্পের নাম কত দিকে কত কারিগর। এটি সৈয়দ শামসুল হকের লেখা। শামসুল হক 1935 সালে জন্মগ্রহণ করেন, 2016 সালে মৃত্যুবরণ করেন। সৈয়দ শামসুল হক কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের কারণে তাকে সব্যসাচীর লেখক বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা মনে রাখবে। সব্যসাচীর লেখক হলো সৈয়দ শামসুল হক। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে হলো যে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, এটা তোমরা পরে দেখতে পারবে। নুরুল দিনের সারা জীবন খুব সুন্দর একটা বই। তিনি সিনেমার জন্য কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, এগুলো গান রচনা করেছেন। এগুলো তার লেখা। এবার কত দিকে কত কারিগর, এটা আমরা করবো শামসুল হকের লেখা। এটা একটা ভাস্কর্য তৈরি করতেছে, এখানে একজন ব্যক্তি, তার সাথে একজন সহকারী কারিগর আছে, আর এখানে প্রত্যেকে একজন গল্প কথক বা কেউ একজন সেটা দেখতেছে। নদী পার হয়ে ওপারে কুমুরদের একটা গ্রামের ভিতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ, হাড়িপাতির সরা শান্তি তৈরি করতে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ, গল্পগত কৌতূহল নিয়ে পাটার কাজ দেখেছে। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ, বেলি বন্ধনরত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরি, ময়ূরপঙ্খী, তারপরে চোখ বুঝে নজরুল যে বাঁশি বাজাচ্ছে সেই ফটোগ্রাফের নকল, বাসবনে আসন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য ভীম ধরা নীরবতার ভিতরে সবুজ শাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল। তো আজকাল এগুলোর বিক্রি ভালো, গাছ সস্তায় ঘরের দেওয়ালে সাজাবার জন্য অনেকে কেনে। এক একটা চিত্রের জন্য পথর কাঠের উপর খোদাই করা নকশা আছে, তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। তার মানে ওরা কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে। কাদার তালে ফুটে উঠছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়াবার জন্য তৈরি করছে। তোমরা যারা দেখো না যে কোনো পোড়ামাটির কিভাবে কাজ করে, তাহলে দেখতে পাচ্ছ ওরা কি করে, প্রথমে মাটি দিয়ে কোনো কিছু তৈরি করে, পরে সেটাকে আবার আগুনে পোড়ানো হয়। কাজ করছে যারা, তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন, যুবক আছে 2 জন, আর কয়েকজন কিশোর আছে। আর এক পাশে উঁচু পিড়ের উপর উবু হয়ে বসে আছে কাজের তদারক করছে বৃদ্ধ পালমশাই। তো মূলত এই কাজটা মূলত পালমশাইয়ের, তিনি কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়েছেন কাজগুলো করার জন্য, তিনি তদারকি করতেছেন। পালমশাইয়ের মাথায় টাক, কানের দুপাশে সাদা এক খামচা করে চুল। তিনি শোন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়েছেন, শোন মানে তীক্ষ্ণ দৃষ্টিতে। এইও করলে কি আরে দামরা, কারিগর ছোকরা এতগুলো, কাকে দামরা বলে সম্বোধন করলো বুঝতে পারলাম না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে। সাধারণত দেখা যায় যে এগুলো গ্রাম অঞ্চলে বা অনেক সময় কথা বলে। কারিগর ছোকরা এতগুলো, দামরা হলো আসলে সাধারণত আমরা গরু, যেটা ষাঁড় গরু, তাকে দামরা বলা হয়। কিছু বুঝে না, শুধুমাত্র যা কিছু তাই করতে চায়। কারিগর ছোকরা এতগুলো, কাকে দামরা বলে সম্বোধন করলেন বুঝতে পারলাম না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে। দেখলাম সে ছোকরা চোখ না তুলেই চট করে একটি মাটি নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিদের মুকুটে লাগালো। পালমশাই আমার দিকে ফিরে এসে বললেন, নজর না রাখলে কাম ছাড়া। দেখলেন না কান সওদাগরের মুকুটটা যে শ্বাসে ওঠে নেই, বেটার খেয়াল নাই, বলে উহু করে নিজে উঠে গেল ছোকরার কাছে। তারপর ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে তিনি নিয়ে মুকুটের উপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। জ্যাঠা পিছন থেকে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পালমশাই। ব্যাস, আর কোনো কথা নেই কারো তরফে। ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল, সেও মাথা নিচু করে বসে রইল সমুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে। আরে দামরা, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খোলানো কয়বার দেখাই দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলে চেনে। চেনে মানে ছায়া দেখেও চেনে, খালি ছায়া দিয়ে বোঝানো যায় রবীন্দ্রনাথ, মানে ছায়া দিয়ে বোঝানো যায় রবীন্দ্রনাথ। তো তাহলে বুঝেন, সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখে যদি লালন ফকির মনে হয় কি মাওলানা ভাসানী মনে হয়, তাহলে চলবো? আবার দ্রুত হাত চলে পালমশাইয়ের। মহাবিরক্ত হয়ে তিনি কাঁচামাটির পাতায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আচর কেটে চলেন। আচর কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন কাঠের সাথে সকল টানটন সাপচোপ ঠিক ওঠে না। কাঠের সাথে সাধারণত সকল টানটন সাপচোপ এগুলো ঠিক ওঠে না, হাতে ঠিক করতে হয়, নইলে মাল নষ্ট, পয়সা নষ্ট। তার উপরে ধরেন ভাটি থেকে বাইর করলেও কিছু বাদ বাতিল যায়। বাটে মানে তুলার থেকে যখন বের করে তারা অনেক হয়তো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবি দেখিয়ে পালমা থেকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? তোমরা সবাই জানো যে জয়নুল আবেদিনের যে গরুর গাড়ির চাকার একটা ছবি আছে, গরুর গাড়ির সবাই চেনে। এখন পালমা থেকে গল্প কটক জিজ্ঞাসা করলেন, এটা কেন মানুষ চাকা ঠেলা তোলে, এই ছবি সেটা সে কথা নয়, কার আঁকার ছবি এটা? পালমা একটু ইতস্তত করে একটু বললেন যে ধরো আমার আঁকা। হ্যাঁ, মানে এক কথায় তিনি নিজের ক্রেডিটটা নিতে চাইলেন। আমি বললাম, পালমশাই এটা তো জয়নুল আবেদিনের একা। তিনি কিছুক্ষণ দ্রুত তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলে বলেন, হইতে পারে, এরা জানে কত দিকে কত কারিগর আছে, জয়নুল না কি কইলেন, নাম মনে থাকে না।
তারপর ধরেন গিয়া আমরা যে আর্টের কাম করি, আমাকে চেনে কয়জন, নাম জানে কয়জন। এই যে আমার বাবাই তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখতে কোন? তারপরে একটু চুপ থেকে বললেন জয়নাল, হইতে পারে। তাই এই নকশাটা খুব চলছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথের, ওটা কবি নজরুল বাঁশি বাজাচ্ছে। অলমোস্ট সন্দিগ্ধ চোখে একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি। বললেন কেন, কি হয়েছে? না ঠিকই আছে, শুধু জানতে চাইছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না? বঙ্গবন্ধু, হ্যাঁ। কেন দেখেন নাই? ওই যে উপরে চায়া দেখেন, সবার উপরে তো বঙ্গবন্ধুর দুইটা ছবি। এরে তো মধ্যে বা নিচে রাহন যায় না, মানে এরে তো মধ্যে বা নিচে রাহন যায় না। এটা গ্রামীণ ভাষা বলতে সুন্দর করে। এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম। সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার উপরে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। তবে এখানে কতগুলো শব্দার্থ দেওয়া আছে, তোমরা এই শব্দার্থগুলো এখান থেকে পড়বে। যেমন অবিশ্বাস, যা বিশ্বাস করা যায় না। আচর, কোনো কিছুকে আচর দেওয়া মানে কোনো কিছুকে দাগ টানা। আর্টিস্ট হলো শিল্পী। ইতস্তত হলো দ্বিধা। এক খামচা চুল হলো যে 5 আঙ্গুলের এক খামচিতে তোলা এক মুঠো চুল। এক টিপ হলো একটুখানি। কাদার তাল হলো কাদার পিণ্ড, কাদা দিয়ে পিণ্ড বানায়, এটা কাদার তাল বলে। কারিগর হলো যারা হাতের জিনিস বানায়, তারা কারিগর। কুমোর, মাটি দিয়ে বিভিন্ন জিনিস যাদের বানানো যাদের পেশা। কৌতূহল হলো আগ্রহ, জিজ্ঞাসা, খোদাই করা নকশা, কেটে কেটে বানানো নকশা। চাঁদ সওদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনী চরিত্র। তোমরা যারা জানো না বেহুলা লক্ষিন্দরের কাহিনী, তারা জেনে নিও। চাঁদ সওদাগরের কাহিনী সেখানে আছে। খাস কোনো কিছু বানানোর কাঠামো। ছোকরা হলো ছেলে। জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। জ্যাঠা, তোমরা যেটা জানো, যেটা হলো বাবার বড় ভাই হলো জ্যাঠা। তো ঝাপসা হলো অস্বচ্ছ, অস্পষ্ট। তরফ হলো পক্ষ, দামড়া হলো বলদ গরু, হলো একজনের বলদ গরু। আর নিরাসক্ত হলো আবেগহীন, নির্লিপ্ত। পাটা হলো মাটির ফলক, বাঁশ বনে আচ্ছন্ন, বাঁশ গাছ দিয়ে ভরা। বেনি বন্ধনত, বেনি বাঁধেছে এমন। বলদ গরু তোমরা যারা চেনো না, ষাঁড় গরু আর বলদ গরু যারা, যেমন ছাগল, পাটা ছাগল আর হলো খাসি ছাগল, এরকম হলো যে বলদ গরু আর ষাঁড় গরু। বাঁশ বনে আচ্ছন্ন, বাঁশ গাছ দিয়ে ভরা। বেনি বন্ধনত, বেনি বাঁধছে এমন। ভাটি, মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। ভাটি, যেখানে হলো চুলা মাটির তৈরি জিনিসপত্র পোড়ানো হয়, সেটাকে ভাটি বলা হয়। ময়ূরপঙ্খী নৌকা, যে নৌকার সামনে একটা ময়ূরের মুখের মতো নকশা করা থাকে। মৌলানা ভাসানী বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ। লালন ফকির বাংলা ভাষার একজন বিখ্যাত লোককবি ও গায়ক। ক্ষণ মানে তীক্ষ্ণ। সন্দিগ্ধ হলো সন্দেহ ভরা। সম্মুখের হলো সামনের। ছড়া হলো মাটির ধাক্কা। শান্তি হলো মাটির থালা। সূক্ষ্ম হলো মিহি বা সরু। তাহলে এই শব্দগুলোর অর্থ তোমরা পড়ে নিবে। এবার আমাদের কাজ হলো প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ ঠিক মতো করতে হয়। কত দিকে কত কারিগর গল্প দিয়ে কিছু বাম কলমে এখানে শব্দ দেওয়া আছে, কেমন উচ্চারণ হবে সেটা এখানে লিখে দেখানো হয়েছে। তোমরা উচ্চারণ ঠিক করে নিতে বলছো। দেখো, আচর না, আমরা বলে আচর, সাধারণত আচর। তো থামতে হলে কোনো যখন শব্দ থামে তখন এখানে হর্ষ চিহ্ন দিতে হয়। আর যখন উপরের দিকে যায় তখন ওকার দিতে হয়। যেমন ইতস্তত, তার মানে ওকার দিতে। আর্টিস্ট, থামতে হয় হর্ষ চিহ্ন দিয়েছে। এটা হলো এটা প্রথমে হলো ইতস্তত। উঁচু, এই যে উঁচু। এতক্ষণ, এটা এর মতো উচ্চারণ রয়েছে। হ্যাঁ, এত। আর ক্ষীয় থাকলে এটা আমরা অনেকে তোমরা দৃষ্টক্ষ বলো, অনেকে ক্ষীয় বলে। এটা হলো খ হয়, এটা ভাঙলে। তাহলে এতক্ষণ উকারের জন্য এতক্ষণ, এখানে আসলে হর্ষ চিহ্ন হবে নর সাথে, এতক্ষণের নর সাথে হর্ষ চিহ্ন হবে। কাঁচা, এরকম। কাঠ, থামতে। গ্রাম, ঘুরে, চাকা। চিকন না, এটা হবে চিকন। হ্যাঁ, চিত্র। মনে রাখবা, যখন কোন তয় রফলা থাকে তখন ত দিয়ে তয় রফলা দিতে হয়। যেমন ছাত্র, এটা উচ্চারণ হবে ছাত্র, ত দিয়ে আবার ত্র দিতে হবে। আবার ছাত্রাবাস, তাহলে ছাত্রা, তারপরে বাস, আগে ত দিয়ে পরে ত্রা দিতে হবে, তয় রফলা আকার দিতে হবে, ছাত্রাবাস। একইভাবে চিত্র, তাহলে চিত, তারপরে ত্র, মানে ত দিয়ে তয় রফলা ওকার এখানে হয়ে গেছে, যেটা উপরের দিকে টান দিচ্ছে। ছাত্র বানানো সেখানে ত, তয় রফলা ওকার, এভাবে হবে। চোখ, জন্যে, এটা হলো জন্যে। কি জন্যে? আসলে সাধারণত কোনো একটা শব্দ থাকলে, অক্ষর থাকলে, তার পরের অক্ষরটা যদি অ থাকে, জ ফলা থাকে, থিয় থাকে, ঋস্বই থাকে, দীর্ঘই থাকে, তখন তখন পরের প্রথম অক্ষরটা ওর মতো হয়ে যাবে। যেমন এখানে জ ফলা আছে, তাহলে আগের অক্ষরটা জটা জো হয়ে যাবে। জন্যে। জিজ্ঞেস, আমরা উচ্চারণে মনে রাখবা কখনো দন্তস্ব হয় না, সবসময় তালব্য হয়। আর কোনো কিছুতে জ ফলা থাকলে অক্ষরটা দুইবার হয়। দেখো, নয় জ ফলা ছিল, 2বার হয়েছে। এখানে তোমার জিজ্ঞেস, গয় জ ফলা আছে, গটা 2বার হয়েছে। ঝাপসা, এই যে ঝাপ থামতে হর্ষ দেওয়া হয়েছে। তারপরে ঠেলা না, এটা হবে ঠেলা, জ ফলা আকার হবে। তদারকি, তদারক, এটা হলো তদারক, থামতে যেন হর্ষ হয়েছে। তরক, দ্রুত, যে দ্রুত, তয়কার গো, গয়কার। এই দেখো, তয় ঋষিকারের টি আছে, তাহলে পরেরটা টি ঋষিকার থাকার কারণে তার আগেরটা ও হয়ে গেছে, গতি। এরকম অতি, হ্যাঁ, মতি।
ম তয়ের শিকার এটা হবে মতি, অ তয়ের শিকার এটা হবে অতি, অতি না অতি, এরকম গতি না, গতি না, এটা গতি। নৌকা, এই যে যখন ঔকার থাকবে ওটা আলাদা করে ভেঙে দিতে হবে, নৌকা। পাটা হলো পাটা। প্রতিলিপি, আর যখন তোমাদের কখনো র ফলা থাকবে তখন তোমরা এটাকে র ফলা, যখন তোমার কখনো র ফলা থাকবে তোমরা এটাকে র ফলা ওকার দিয়ে দিবে, র ফলা ওকার দিয়ে দিবে। মানে প্রথম বানানে প্রথম পয়র ফলা ওকার হবে, পয়র ফলা ওকার হবে, প্রথম। প্রথম কিভাবে প্রতিলিপি, পয়র ফলা ওকার, হ্যাঁ প্রতিলিপি। এটা প্রাঙ্গণ, উময় গ, আর ওটা এটা ভেঙে দিতে হবে গো ন। প্রাঙ্গণ। ফটোগ্রাফ। বাস, বাস। বৃদ্ধ, যদি রিকার থাকে র ফলা দিয়ে ঋষিকার দিতে হয়। এই যে বৃদ্ধ, ধয় ওকারে ধো, বৃদ্ধ। দয়ের ধ এটা আলাদা করে দিতে হয়েছে শুধুমাত্র। দেনি, আর কখন মনে রাখবা তোমার উচ্চারণে কখনো মূর্ধন্য হয় না, সবসময় দন্তন্য হয়, কখনো দীর্ঘার হয় না, সবসময় ঋষিকার হয়, কখনো মানে কখনো উন্তস্ত হয় না, সবসময় বর্গীয় হয়। এবার ভ্রু, এটা ভ্রু যেভাবে সেভাবে থাকবে। সেন দৃষ্টিতে, আসলে সেন, সেন দৃষ্টিতে এটা হলো সেন। সন্দিগ্ধ, এই বাম ভেঙে দন্ত শতাক সবসময় তালব্য হয়ে যাবে। দুই একটা শব্দ গঠিত মাত্র, যেমন আশ্রম, শ্রম, এগুলো তাছাড়া সবসময় দন্ত তালব্য হয়। এটা সম্বোধন, এই যে সম্বোধন, এটা হবে সম্বোধন। সূক্ষ্ম, এটা হবে সূক্ষ্ম, সূক্ষ্ম না কিন্তু, এটা কিন্তু সূক্ষ্ম। স্থান, স্থান। স্মরণ, যখন ম ফলা থাকে কখনো তখন একটু চন্দ্রবিন্দু দিতে হয়, উচ্চারণ একটু যোগ করে বলতে হবে স্মরণ, মানে নাক দিয়ে উচ্চারণ হবে। আরি, তোমরা শিখে নিবে, ওগুলো উচ্চারণ শিখে নিবে, কারণ তোমরা যখন ইন্টারে উঠবে তখন দেখবে এরকম উচ্চারণ লিখতে হয় পরীক্ষাতে, উচ্চারণ শিখতে হবে। এবং অনেক সময় পরবর্তীতে ভার্সিটি বস্তু দিতে যাবে, তখন বড় হয়ে যাবে, তখন তোমাদের উচ্চারণ লিখতে হয় বড় ক্লাসে।